সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের বিষয়বস্তু গোপালগঞ্জ। হ্যাঁ দর্শক, গোপালগঞ্জে আমরা গত কয়েকদিনে আগেই অর্থাৎ একদিন আগেই যে তাণ্ডব, যে সন্ত্রাসী কার্যকলাপ গোটা দেশবাসী সাক্ষী হয়েছে, তার ঐতিহাসিক পট পরিবর্তন সহকারে, ডাটা তথ্য উপাত্ত সহকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শকবৃন্দ, গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে তার আগে সর্বপ্রথম বাংলাদেশ আর্মিকে একটি সশ্রদ্ধ সালাম এবং ধন্যবাদ এজন্যে যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে সুদক্ষভাবে তারা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে সুরক্ষা দিয়েছেন। এজন্য আরও বেশি যা সংঘাত ঘটত তা থেকে জাতিকে রক্ষা করেছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, সেই সাথে আরও একটি অশনি সংকেত যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পরিস্থিতি এতটা ভয়াবহ হতে পারে এই রকম গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না। তার এই বক্তব্যটি সরকারকে ব্যর্থতায় পর্যবেসিত করেছে এবং জাতি সন্দিহান যে এই তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বেই আমরা আগামীতে ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছি, যেখানে একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে তাণ্ডব লীলা আমরা লক্ষ্য করলাম, অন্যদিকে একটি নির্বাচনে আরও অনেক বেশি সহিংসতা ঘটে, তাহলে সরকার এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে সেটি জনগণ ভেবে দেখবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা এই গত কয়েকদিন আগের গোপালগঞ্জের যে ঘটনা ঘটল, জাতীয় প্রধান বিভিন্ন পত্রিকার হেডলাইনগুলি একটু দেখে আসি। প্রতিদিনের বাংলাদেশ, সন্ত্রাসী হামলা গোপালগঞ্জে, হতচার। দৈনিক প্রথম আলো, গোপালগঞ্জে এনসিপির উপর হামলা, সংঘর্ষ, নিহত 4। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, গোপালগঞ্জে রণক্ষেত্র। দৈনিক ইত্তেফাক, রণক্ষেত্র গোপালগঞ্জ, নিহত 4। দৈনিক জনকণ্ঠ, রণক্ষেত্র গোপালগঞ্জ, নিহত 4। দৈনিক নয়াদিগন্ত, এনসিপির কর্মসূচিতে হামলা, সংঘর্ষে গোপালগঞ্জে রণক্ষেত্র, নিহত 4। দৈনিক বাংলা, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ঘিরে হামলা, সংঘর্ষ, নিহত 4 নিহত হয়েছেন। আর আরও বিস্তারিত হচ্ছে যে সেখানে এখন পর্যন্ত প্রায় 50-এর অধিক লোক আহত হয়েছেন এবং এ পর্যন্ত 25 জন লোক গ্রেপ্তার হয়েছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই গোপালগঞ্জের কিছু ঐতিহাসিক ঘটনাবলী আপনাদের সম্মুখে তুলে ধরছি। দর্শক লক্ষ্য করুন এবং মনে রাখুন, মনে করে দেখেন 15ই আগস্ট 1975 শেখ মুজিবুর রহমান দেশের রাষ্ট্রপতি অবস্থায় সপরিবারে নিহত হলেন এবং ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের নেতৃত্বে একটি জাতীয় সংসদ অ্যাক্টিভ ছিল এবং আওয়ামী লীগের একজন অন্যতম নেতা খন্দকার মুশতাক আহমেদ, যিনি ছাত্র জীবনে অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন শেখ মুজিবুর রহমানের এবং তিনি শেখ মুজিবুর রহমানের সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তার নেতৃত্বে একটি সরকার গঠিত হলো। আর সেই সময় এই 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মরদেহ সামরিক হেলিকপ্টার দিয়ে যখন এই গোপালগঞ্জের মাটিতে আনা হলো, গোপালগঞ্জবাসী সেই দিন কোনো প্রতিবাদ প্রতিরোধ কোনো কিছুই কিন্তু করেননি। শুধু তাই না, শেখ মুজিবুর রহমানের দেহ গোসল করিয়ে একটি কবর খনন করে একটি জানাজা দিয়ে তাকে দাফন করার জন্য সেদিন কিন্তু এই গোপালগঞ্জবাসীদেরকে খুঁজে বের করে অনুরোধ অনুনয় বিনয় করে কাছে টেনে আনা হয়েছিল। সেই দিন শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার পর একটি প্রতিবাদ সমগ্র দেশবাসীতে তো হয়নি, গোপালগঞ্জবাসীও কিন্তু একটি টু শব্দ পর্যন্ত করেনি। আমরা
গত বছর 5ই আগস্টে শেখ হাসিনার পদত্যাগ এবং পলায়নের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে শেখ হাসিনার সাথে শুধুমাত্র তার বোন শেখ রেহানা ছিল। কই, সেদিন তো শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়ার জন্য গোপালগঞ্জ থেকে কোনো প্রতিরোধ, কোনো প্রতিবাদ গড়ে ওঠেনি। এবং শুধু তাই না, দর্শকবৃন্দ, গোপালগঞ্জবাসীদেরকে কখনোই এইভাবে সন্ত্রাসী কার্যকলাপের সাথে এ দেশবাসী দেখেনি এবং আওয়ামী লীগের দুঃসময়ে কখনোই আওয়ামী লীগের পাশে গোপালগঞ্জবাসীদেরকে দেখা যায়নি। তাহলে সেই দিন এনসিপির যে রাজনৈতিক কর্মসূচিতে যে সন্ত্রাসী তৎপরতা চালানো হলো, তার কয়েকদিন আগে থেকেই এনসিপি সমগ্র দেশের বিভিন্ন জেলাতে যে তাদের রাজনৈতিক কর্মসূচিগুলি পালন করে এসছে, আমরা সেইখানে দেখেছি তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন। এবং তারই ধারাবাহিকতায় তারা গোপালগঞ্জে গিয়েছেন। তারা তো শেখ মুজিবুর রহমানের কবর বা তার মাজার ভাঙার জন্য যায়নি, কিংবা গোপালগঞ্জের নাম পরিবর্তন করার জন্য যায়নি, বরঞ্চ তারা সেইখানে তাদের স্বাভাবিক রাজনৈতিক একটি কর্মকাণ্ড চালাতেই সেদিন তারা গিয়েছিলেন। অন্যদিকে তাহলে কি আমরা বলতে পারি যে কিছু সন্ত্রাসী কিংবা দেশের বাইরের কোনো মদতে এক শ্রেণীর লোক কিছু জনসাধারণকে উত্তপ্ত করে তারা গোপালগঞ্জে একত্রিত করে গোপালগঞ্জবাসীর উপর নাম চাপিয়ে দিয়ে একটি সন্ত্রাসী তৎপরতা চালানোর চেষ্টা করেছে? এটা কি আমরা বলতে পারি যে আমাদের আসন্ন জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি অপতৎপরতা? এইটি কি আমাদের দেশের একটি অরাজকতার সৃষ্টি করার জন্য একটি পায়তারা? এতে কি দেশের বাহিরের কোনো দেশের ইন্ধন রয়েছে? তাহলে কেন একটি রাজনৈতিক দলের একটি শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে অতর্কিতে কেন এইভাবে আক্রমণ এবং হামলা, যা নিয়ন্ত্রণ করতে পুলিশ, বিজিবি, র্যাব এবং সর্বশেষ বাংলাদেশ আর্মিকে সেইখানে বল প্রয়োগ করতে হয়েছে? সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে কি গোপালগঞ্জবাসীর নামে অন্য কেউ কোনো রকম ফায়দা লুটার চেষ্টা করলো? কিংবা গোপালগঞ্জের বাসী আদৌ কি এইভাবে একটি সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করলো? জাতি এর জবাব চায় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরিষ্কার ঘটনা জাতির সামনে উপস্থাপন করে দোষী ব্যক্তিদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচার ও শাস্তি নিশ্চিত করার জন্য আজকে এটি জনসাধারণের একটি দাবি। সেই সাথে আমরা বলতে চাই, এই যে এনসিপির নেতৃবৃন্দ যখন গোপালগঞ্জে গেলেন, এই এনসিপির নেতৃবৃন্দ আজ থেকে 1 বছর আগে, অর্থাৎ গত বছর জুলাই এবং আগস্টে তাদের কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, কিন্তু তাদের নেতৃত্বে সমগ্র দেশবাসী একত্রিত হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং হাসিনার পতন ঘটিয়েছে। তাহলে কি এই যে যাদের নেতৃত্বে শেখ হাসিনার পতন, তাদেরকে সামনে পেয়ে হঠাৎ এইভাবে গোপালগঞ্জবাসী আচমকা ফুঁসে উঠল? আমরা হাসিনার পতনের পর দেখেছি দেশের সমগ্র পুলিশ স্টেশনগুলি থেকে পুলিশ পালিয়েছে, জাতীয় মসজিদের খতিব বিদায় হয়ে গিয়েছেন, এমনকি বিভিন্ন মন্ত্রণালয়ের ও দপ্তর অধিদপ্তরের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা পলায়ন করেছেন। অথচ সেই দিন কিন্তু এই গোপালগঞ্জবাসীর কোনো ভূমিকা আমরা আওয়ামী লীগের পক্ষে দেখতে পাইনি। আমরা আশা করি সরকার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে এর একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য ঘটনা জনসমক্ষে উপস্থাপন করবেন। দর্শক, আমাদের বিশ্লেষণ, আমাদের তথ্য যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।